সুপ্রিয় দর্শক শ্রোতা, সাংবিধানিক আইন পাঠ করতে গেলে আইন শিক্ষার্থীদের আবশ্যকীয়ভাবে পড়তে হয় যে মামলাটি, সেটি হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা শীর্ষক একটি মামলা। কেননা এই ল্যান্ডমার্ক কেস তথা যুগান্ত সৃষ্টিকারী মামলায় প্রদত্ত সিদ্ধান্তের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো মতবাদটি। কিন্তু বিস্তর ঘাটাঘাটি করেও আপনি পাবেন না মামলাটির আদ্যোপান্ত ইতিহাস সম্পর্কিত বিস্তারিত সংকলন। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর মামলাটির আগাগোড়া ইতিহাস সহ সংবিধানের মৌলিক কাঠামো মতবাদটি প্রতিষ্ঠিত হওয়ার ধারাবাহিক ঘটনাবলী সম্পর্কে আপনারা পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। চলুন তাহলে প্রবেশ করা যাক যুগান্ত সৃষ্টিকারী এই মামলাটির ইতিহাস রোমন্থনে। আমরা জানি যে ব্রিটিশদের কাছ থেকে ইউনিয়ন অফ ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে তার পূর্বেই 1946 সালের 6ই ডিসেম্বর গঠন করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। বিশিষ্ট আইনজ্ঞ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তথা B.R. আম্বেদকরের নেতৃত্বে গঠন করা হয় সংবিধান ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি কর্তৃক পেশকৃত খসড়া সংবিধানে প্রয়োজনীয় কাটছাট শেষে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ইন্ডিয়া তথা ভারতের সংবিধান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যা কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। উল্লেখ্য যে বিশ্বের অন্যতম বৃহত্তম এই সংবিধানটি কার্যকরের সময় উক্ত সংবিধানে ছিল 22টি ভাগ, 395টি অনুচ্ছেদ আর 8টি তফসিল। তন্মধ্যে তৃতীয় ভাগে 12 থেকে 35 অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস তথা মৌলিক অধিকার বিষয়ক বিধানাবলী। তৃতীয় ভাগে বর্ণিত এই মৌলিক অধিকারগুলোকে প্রোটেকশন দেওয়ার উদ্দেশ্যে এই ভাগেরই 13 অনুচ্ছেদের 2 দফায় বলা হয়েছে, The state shall not make any law which takes away or abridges the rights conferred by this part, and any law made in contravention of this clause shall, to the extent of the contravention, be void. অর্থাৎ এই ভাগ দ্বারা অর্পিত অধিকারগুলোকে হরণ বা সংকুচিত করে রাষ্ট্র এরূপ কোনো আইন প্রণয়ন করবে না, এবং এই দফার লঙ্ঘন করত কোনো আইন প্রণয়ন করা হলে যতদূর পর্যন্ত লঙ্ঘন করা হবে ততদূর পর্যন্ত বাতিল হবে। খেয়াল করে দেখুন, দফাটিতে ল শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এই ল বলতে কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করবে সেই সম্পর্কে এই অনুচ্ছেদেরই 3 দফায় বলা হয়েছে, Law includes any ordinance, order, by-law, rule, regulation, notification, custom or uses having in the territory of India the force of law. অর্থাৎ ইন্ডিয়ার ভূখণ্ডে বলবৎ আছে এমন যে কোনো অর্ডিন্যান্স, অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন, নোটিফিকেশন, কাস্টম বা ইউসেজ লয়ের অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এই মৌলিক অধিকারগুলোকে আদালতের মাধ্যমে বলবৎ করার জন্য তৃতীয় ভাগের 32 অনুচ্ছেদে দেওয়া হয়েছে সাংবিধানিক প্রতিকার লাভের নিশ্চয়তা, যেখানে বলা হয়েছে, The right to move the Supreme Court by appropriate proceedings for the enforcement of the right conferred by this part is guaranteed. অর্থাৎ এই ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহ বলবৎ করার জন্য উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার অধিকারকে নিশ্চিত করা হলো। তার মানে হচ্ছে মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হলে একজন সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে প্রতিকার প্রার্থী হতে পারবেন। এবার আমরা যাচ্ছি ইন্ডিয়ান সংবিধান সংশোধনের বিষয়ে। ইন্ডিয়ান সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে সংবিধানটির 368 অনুচ্ছেদে। অনুচ্ছেদটির 1 দফায় বলা হয়েছে, Notwithstanding anything in this constitution, Parliament may, in exercise of its constituent power, amend by way of addition, variation, or repeal any provision of this constitution in accordance with the procedure laid down in this article. অর্থাৎ এই সংবিধানে যা কিছু আছে তা সত্ত্বেও সংসদ তার সংবিধায়িক ক্ষমতা প্রয়োগ করত সংযোজন, পরিবর্তন বা রহিতকরণের মাধ্যমে এই সংবিধানের যে কোনো বিধান এই অনুচ্ছেদে বিধৃত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সংশোধন করতে পারবে। খেয়াল করে দেখুন, অনুচ্ছেদটিতে বলা হয়েছে, Any provision of this constitution. অর্থাৎ সংবিধানের যে কোনো বিধান।
এনি প্রভিশন বা যে কোনো বিধান বললে তো সংবিধানের প্রতিটি অংশকে বোঝাবে নাকি দর্শক? সঙ্গত কারণেই এখানে এই প্রশ্নটি আসবে যে ৩৬৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ইন্ডিয়ান পার্লামেন্ট কি মৌলিক অধিকারগুলিও সংশোধন করতে পারবে? সুপ্রিয় দর্শক, কেশবানন্দ ভারতী মামলায় প্রবেশের পূর্বে ইন্ডিয়ান সংবিধানের ১৩(২) অনুচ্ছেদ এবং ৩৬৮(১) অনুচ্ছেদের বিধান দুইটি আলোচনার তাৎপর্য হচ্ছে এই যে মূলত এই অনুচ্ছেদ দুইটিকে ঘিরেই আবর্তিত হয়েছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা নামক যুগান্ত সৃষ্টিকারী মামলাটির। কেননা ১৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারসমূহ লঙ্ঘন করত কোনো ল বা আইন প্রণয়ন করা যাবে না। আবার ৩৬৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে পার্লামেন্ট সংবিধানের যে কোনো প্রভিশন বা বিধান সংশোধন করতে পারবে। আপাত দৃষ্টিতে দেখলে বিধান দুইটিকে পরস্পর সাংঘর্ষিক বলেই মনে হবে এবং মজার বিষয় হচ্ছে যে এই দুটি অনুচ্ছেদের গেরাকলে পড়েই কিন্তু ১৯৫০ সালে ইন্ডিয়ান সংবিধান কার্যকর হওয়া থেকে পরবর্তী প্রায় ২ যুগ যাবৎ ইন্ডিয়ান পার্লামেন্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টকে মোকাবেলা করতে হয়েছে পরস্পর যুদ্ধংদেহী আইনি লড়াই, শেষ পর্যন্ত যার পরিসমাপ্তি ঘটে ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতী মামলায় প্রদত্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে। সঙ্গত কারণেই কেশবানন্দ ভারতী মামলায়ও উঠে এসেছে এই বিষয়ক পূর্ববর্তী একাধিক মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের আগেকার সিদ্ধান্তসমূহ। সুতরাং কেশবানন্দ ভারতী মামলায় প্রবেশের পূর্বে আমরাও দেখে আসব পূর্ববর্তী ওই মামলাগুলো, যে মামলাগুলিকে বলা হয় কেশবানন্দ ভারতী মামলার পায়োনিয়ার বা অগ্রদূত হিসেবে। এই বিষয়ক প্রথম মামলাটি হচ্ছে স্যার শঙ্করী প্রসাদ সিং দেও ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট অফ বিহার, সংক্ষেপে যে মামলাটি পরিচিত শঙ্করী প্রসাদ মামলা হিসেবে। মামলাটির পটভূমি ছিল এমন: স্বাধীনতা অর্জনের পর তৎকালীন জওহরলাল নেহরু সরকার গ্রামীণ জনপদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সংস্কার আনয়ন করে। এমন সংস্কারের আবশ্যকতাও ছিল বটে, কেননা তখন গুটি কয়েক জমিদারদের অধীনেই ছিল ইন্ডিয়ার অধিকাংশ ভূখণ্ড। এই সংস্কারের অংশ হিসেবে কয়েকটি রাজ্য সরকার ভূমি সংস্কার আইন প্রণয়নের মধ্য দিয়ে শুরু করে জমিদারদের মধ্যে ভূমির পুনর্বণ্টন, যার ফলশ্রুতিতে জমিদারদের কেউ কেউ তাদের সম্পত্তির অর্জনের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়েছে মর্মে দাবি করত ২২৬ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দ্বারস্থ হতে থাকে হাইকোর্টগুলোতে। তন্মধ্যে এলাহাবাদ ও ভূপাল হাইকোর্ট স্ব ভূমি সংস্কার আইনকে বৈধ বলে স্বীকৃতি প্রদান করলেও পাটনা হাইকোর্ট সংবিধানের ১৩(২) অনুচ্ছেদের বরাত দিয়ে বিহার ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ১৯৫০-কে অসাংবিধানিক মর্মে ঘোষণা করে। পাটনা হাইকোর্টের এরূপ সিদ্ধান্তে রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হয় ব্যাপক অসন্তোষ। ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার অসন্তোষ ব্যক্ত করেন এভাবে: Lawyers had misused the constitution. অর্থাৎ আইনজীবীরা সংবিধানের অপব্যবহার করেছেন। যাই হোক, আদালতকে তো আর তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সরকার তখন ভাবতে লাগলো কিভাবে পাশ কাটানো যায় আইন আদালতকে। কেননা ভূমি সংস্কার আইনগুলোকে যদি এভাবে একের পর এক আদালতে চ্যালেঞ্জ করা হয়, সেক্ষেত্রে সরকারের ভূমি সংস্কারের যত উদ্যোগ তার সবই পড়বে মুখ থুবড়ে। কিন্তু সরকারের সামনে বাধা হয়ে দাঁড়ালো ৩১ অনুচ্ছেদ। কেননা সম্পত্তির আবশ্যক অর্জন শিরোনামে ৩১ অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে একটি মৌলিক অধিকার, যেখানে বলা হয়েছে No person shall be deprived of his or her property except by authority of law, and compensation will be paid to the person whose property has been taken for public purpose. অর্থাৎ জনস্বার্থে সম্পত্তি অধিগ্রহণ করার জন্য যে ব্যক্তির সম্পত্তি নেওয়া হচ্ছে, আইনের কর্তৃত্ব এবং উক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান ব্যতীত কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। তার মানে হচ্ছে জমিদার বা সাধারণ ব্যক্তি যেই হোক না কেন, কোনো নাগরিককে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। আর কারো সম্পত্তি অধিগ্রহণ করতে গেলে কেবল ক্ষতিপূরণ দিলেই চলবে না, বরং তা করতে হবে সম্পূর্ণ আইনানুগ কর্তৃত্ব বলে। কিন্তু যেখানে সম্পত্তি অর্জনের অধিকারটি স্বয়ং সংবিধানে প্রদত্ত একটি মৌলিক অধিকার, সেখানে যেন তেন কোনো আইনের বরাত দিয়ে কারো সম্পত্তি অধিগ্রহণ করার কোনো অবকাশ নেই। এরূপ অবস্থায় সংবিধান কার্যকর হওয়ার মাত্র ১৭ মাসের মাথায় জওহরলাল নেহরু সরকার প্রয়োজন বোধ করল প্রথমবারের মতো সংবিধান সংশোধনের। অর্থাৎ রাজ্য সরকারগুলো কর্তৃক প্রণীত বা প্রণীতব্য ভূমি সংস্কার আইনগুলোকে আইনি সুরক্ষা দিতে হলে সরকারকে আবশ্যিকভাবে করতে হবে সংবিধান সংশোধন। এই প্রয়োজনীয়তা থেকেই জওহরলাল নেহরু সরকার সংসদে আনয়ন করে সংবিধানের প্রথম সংশোধনী বিল
আলটিমেটলি তা পাশ হওয়ার পর বিলটি অ্যাক্ট হিসেবে কার্যকর হয় 1951 সালের 18 জুন। উক্ত সংশোধনীর মধ্য দিয়ে 31 অনুচ্ছেদের শেষে সংবিধানে সংযোজন করা হয় 31A এবং 31B নামে আরও দুটি অনুচ্ছেদ। তন্মধ্যে 31A অনুচ্ছেদে বলা হয়েছে, তৃতীয় ভাগের পূর্ববর্তী অনুচ্ছেদসমূহে যা বলা হয়েছে তা সত্ত্বেও রাজ্য সরকারগুলো কর্তৃক কোনো জমিদারি অধিগ্রহণ বা জমিদারির কোনো অধিকার অধিগ্রহণ বা বিলোপ সাধন বা পরিমার্জন সংক্রান্ত কোনো আইন এই যুক্তিতে বাতিল বলে গণ্য হবে না যে উক্ত আইন তৃতীয় ভাগের কোনো বিধান বলে অর্পিত অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা কোনো অধিকারকে খর্ব করেছে। অর্থাৎ ইন্ডিয়ান সংবিধানের 31 অনুচ্ছেদে প্রদত্ত সম্পত্তি অর্জনের মৌলিক অধিকারটির লাগাম টেনে দেওয়া হল এই প্রথম সংশোধনীর মধ্য দিয়ে। পাশাপাশি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হল নতুন একটি শিডিউল বা তফসিল। উল্লেখ্য যে মূল সংবিধানে তফসিল ছিল মোট 8টি, আর প্রথম সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয় নতুন একটি তফসিল তথা নবম তফসিল, যে তফসিলে যুক্ত করা হয় বিহার ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1950 সহ ইতিপূর্বে বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক প্রণীত ভূমি সংস্কার বিষয়ক 13টি আইন। আবার এই নবম তফসিলকে আইনি সুরক্ষা বা সেফগার্ড দেওয়ার উদ্দেশ্যে নতুনভাবে সংযোজিত 31B অনুচ্ছেদে বলা হয়েছে, তৃতীয় ভাগে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ হলেও 31A অনুচ্ছেদে সন্নিবেশিত বিধানাবলীর দ্বারা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত আইন বা বিধিগুলোকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ ভূমি সংস্কার বিষয়ক কোনো আইনকে যদি নবম তফসিলে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আর উক্ত আইনকে সংবিধানের 226 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্ট কিংবা অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। যাই হোক, এভাবে প্রথম সংশোধনীর মাধ্যমে প্রথমবারের মতো হস্তক্ষেপ করা হল সংবিধানের তৃতীয় ভাগে প্রদত্ত মৌলিক অধিকারগুলোতে। তবে এই হস্তক্ষেপটি করা হয়েছিল ইন্ডিয়ার প্রান্তিক জনগণের বৃহত্তর স্বার্থে, কেননা তার মধ্য দিয়েই ইন্ডিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় জমিদারি প্রথা উচ্ছেদের আইনানুগ উদ্যোগ। সঙ্গত কারণেই এই উদ্যোগে সংক্ষুব্ধ হয় অনেক জমিদার, যার মধ্যে অন্যতম ছিলেন পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের রাজা স্যার শঙ্করী প্রসাদ সিং দেও। পুরুলিয়ার 2779 বর্গমাইল এলাকা নিয়ে ছিল এই রাজবংশের জমিদারি। তখন বিহার রাজ্যের অন্তর্গত ছিল পুরুলিয়া অঞ্চলটি। প্রথম সংশোধনীর মাধ্যমে বিহার ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1950-কে সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করায় সংক্ষুব্ধ হন স্যার শঙ্করী প্রসাদ সিং। এই সংশোধনীর মাধ্যমে তার সম্পত্তি অর্জনের মৌলিক অধিকারটি লঙ্ঘিত হয়েছে দাবি করে শঙ্করী প্রসাদ সিং সংবিধানের 32 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সরাসরি রিট দায়ের করে বসেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মৌলিক অধিকার খর্ব বা সংকোচন বিষয়ক পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতাকে। শঙ্করী প্রসাদ সিং সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সংযোজিত 31B অনুচ্ছেদের পাশাপাশি চ্যালেঞ্জ করলেন নবম তফসিলে অন্তর্ভুক্ত বিহার ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1950-কে। শঙ্করী প্রসাদ সিংয়ের পক্ষে দাবি করা হয়, যেখানে সংবিধানের 13(2) অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারকে হরণ বা সংকুচিত করে এরূপ কোনো আইন প্রণয়ন করা যাবে না, এবং তা করা হলে যতদূর পর্যন্ত তা মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে ততদূর পর্যন্ত বাতিল হবে। সেখানে 368 অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রথম সংশোধনীর মাধ্যমে 31B অনুচ্ছেদ সংযোজন করত উক্ত অনুচ্ছেদের মাধ্যমে নবম তফসিলকে যে সুরক্ষা প্রদান করা হয়েছে সেটিকে অসাংবিধানিক ও বাতিল মর্মে ঘোষণা করা হোক। ইন্ডিয়ার প্রথম প্রধান বিচারপতি হীরালাল কানিয়ার নেতৃত্বাধীন 5 বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে শুনানি হয় মামলাটির। আমরা প্রথমেই উল্লেখ করেছিলাম যে ইন্ডিয়ান সংবিধান কার্যকর হওয়ার পর 13(2) অনুচ্ছেদ আর 368 অনুচ্ছেদের মধ্যে 2 যুগ যাবৎ যে আইনি লড়াইটা শুরু হয়েছিল তার সূত্রপাত কিন্তু হয়েছিল এই শঙ্করী প্রসাদ মামলার মধ্য দিয়েই। মামলাটিতে প্রধান বিচার্য বিষয় নিরূপণ করা হয় এমন 13(2) অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার লঙ্ঘন করে তো কোনো ল বা আইন প্রণয়ন করা যাবে না, সেখানে 368 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পার্লামেন্ট মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারে কিনা উভয় পক্ষ এবং সুপ্রিম কোর্টের নিকট একমাত্র নির্ণয় বিষয় হয়ে দাঁড়ায় 13 অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত ল বলতে 368 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রণীত অ্যাক্টকে অন্তর্ভুক্ত করে কিনা।
এই বিচার্য বিষয়ে সুপ্রিম কোর্ট বলল, We are of opinion that in the context of Article 13, law must be taken to mean rules or regulations made in exercise of ordinary legislative power and not amendments to the Constitution made in exercise of constituent power, with the result that Article 13(2) does not affect amendments made under Article 368. অর্থাৎ 13 অনুচ্ছেদ উল্লিখিত ল বলতে এমন বিধি বা প্রবিধিগুলিকে বোঝানো হয়েছে যেগুলো অর্ডিনারি লেজিসলেটিভ পাওয়ার বা সাধারণ আইন প্রণয়ন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রণয়ন করা হয় এবং তার দ্বারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা সংবিধায়ী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রণীত সংবিধান সংশোধনীগুলিকে অন্তর্ভুক্ত করে না, যার ফলে 13(2) অনুচ্ছেদটি সংবিধান সংশোধন বিষয়ক 368 অনুচ্ছেদকে প্রভাবিত করে না। এরূপ পর্যবেক্ষণ যুগে সুপ্রিম কোর্ট 1951 সালের 5 অক্টোবর প্রদত্ত রায়ে শঙ্করী প্রসাদ সিংয়ের মামলাটিকে খারিজ করত বৈধ ঘোষণা করে দেয় প্রথম সংশোধনী সহ উক্ত সংশোধনীর মাধ্যমে নবসৃষ্ট নবম তফসিলকে। তার মানে হচ্ছে শঙ্করী প্রসাদ মামলার মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হলো যে ইন্ডিয়ান পার্লামেন্ট সংবিধানের 368 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকারগুলোকেও সংশোধন করতে পারে। বাস, আর কোনো বাধা থাকল না রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের, যার ফলে শঙ্করী প্রসাদ মামলায় সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর রাজ্য সরকারগুলো প্রণয়ন করতে থাকে একের পর এক ভূমি সংস্কার বিষয়ক আইন, আর আইনি সুরক্ষা দেওয়ার জন্য একের পর এক সংবিধান সংশোধনের মাধ্যমে এরূপ আইনগুলোকে অন্তর্ভুক্ত করা হতে থাকে নবম তফসিলে। কেননা নবম তফসিলে একবার অন্তর্ভুক্ত হয়ে গেলেই কিন্তু সেই আইনগুলোকে আর চ্যালেঞ্জ করা যাবে না কোনো আদালতে। যেমন দেখুন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে নবম তফসিলের 14 থেকে 20 নং ক্রমিকে যুক্ত করা হলো আরও 7টি আইন। সুপ্রিয় দর্শক, শঙ্করী প্রসাদ মামলার পর বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আর চ্যালেঞ্জ করা হয়নি ইন্ডিয়ান পার্লামেন্টের এমন কর্তৃত্বকে। জমিদাররা হয়তো ভেবেছিলেন এমন রায়ের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আর লাভ কি হবে, কিন্তু এমনভাবে হতাশাগ্রস্ত হয়ে নিশ্চল বসে থাকার পাত্র তো আর সবাই নন। এমনই একজন এবার আসলেন এই দৃশ্যপটে, আর তিনি হচ্ছেন রাজস্থানের এক জমিদার সজ্জন সিং। শঙ্করী প্রসাদ মামলার রায়ের 13 বছর পর তিনি চ্যালেঞ্জ করে বসলেন সংবিধানের 17তম সংশোধনীকে, যেটি কার্যকর হয়েছিল 1964 সালের 20 জুন। উল্লেখ্য যে জওহরলাল নেহরু সরকারের আমলে এটাই ছিল সর্বশেষ সংশোধনী। সজ্জন সিং কর্তৃক দায়েরকৃত মামলাটির অফিসিয়াল নাম হল সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান, তবে সংক্ষেপে মামলাটি পরিচিত সজ্জন সিং মামলা হিসেবে। এই সংশোধনীর মাধ্যমে ইন্ডিয়ান পার্লামেন্ট নবম তফসিলে 21 থেকে 64 নং ক্রমিকে যুক্ত করে বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক প্রণীত মোট 44টি ভূমি সংস্কার বিষয়ক আইন, তার মধ্যে 55 ও 56 নং ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয় যথাক্রমে রাজস্থান টেনেন্সি অ্যাক্ট 1955 এবং রাজস্থান জমিনদারি অ্যান্ড বিচ্ছেদধারী অ্যাবলিশন অ্যাক্ট 1959 নামক 2টি আইনকে। এছাড়া এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 31 অনুচ্ছেদে উল্লিখিত এস্টেট বা জমিদারির সংজ্ঞাটির আরও বিস্তৃত ব্যাখ্যা প্রদান করত বাড়ানো হয় ভূমি অধিগ্রহণের পরিসরকে, যার ফলশ্রুতিতে শঙ্করী প্রসাদ সিংয়ের মতো সজ্জন সিংও চ্যালেঞ্জ করে বসলেন ইন্ডিয়ান পার্লামেন্টের মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতাটিকে। উল্লেখ্য যে প্রায় একই সময়ে দায়ের করা হয়েছিল একই প্রকারের আরও 6টি রিট পিটিশন। সবগুলিকে একত্র করে ইন্ডিয়ার 7ম প্রধান বিচারপতি পিবি গজেন্দ্র গারকারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 বিচারকের বেঞ্চে শুনানি শুরু হয় মামলাগুলোর। এবারও প্রধান নির্ণয় বিষয় হয়ে দাঁড়ালো 13 অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত ল বলতে 368 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রণীত অ্যাক্টকে অন্তর্ভুক্ত করে কিনা। তীব্র যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করা হয় উভয় পক্ষে। বিচারকগণ হয়ে পড়েন দ্বিধা বিভক্ত। শেষে 3:2 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 1964 সালের 30 অক্টোবর প্রচারিত রায়ে খারিজ করে দেয়া হয় সজ্জন সিংয়ের মামলাসহ অন্য মামলাগুলো, আর তার মধ্য দিয়ে বৈধ হয়ে যায় সংবিধানের 17তম সংশোধনী। প্রধান নির্ণয় বিষয়ে সুপ্রিম কোর্ট শঙ্করী প্রসাদ মামলায় প্রদত্ত পর্যবেক্ষণকে আরও পরিষ্কার করে বলল, The constitutional amendments do not come within the ambit of Article 13 in the term law. As a result, such amendments in accordance with Article 368 are capable of amending the fundamental rights. অর্থাৎ সাংবিধানিক সংশোধনীগুলো 13 অনুচ্ছেদে উল্লিখিত অভিব্যক্তি লয়ের আওতায় আসে না,
ফলত ৩৬৮ অনুচ্ছেদে প্রদত্ত সংশোধন ক্ষমতা মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে সক্ষম। এভাবে দেখা গেল পরপর দুইবার পার্লামেন্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলেও উভয়বারই টিকে যায় ইন্ডিয়ান পার্লামেন্টের এই সংবিধান সংশোধনের ক্ষমতাটি। ইন্ডিয়ান সরকার আর পার্লামেন্টকে তখন কে আর আটকায়? কিন্তু না, প্রিয় দর্শক, এবার দৃশ্যপটে চলে এলেন হেনরি গোলকনাথ ও উইলিয়াম গোলকনাথ নামে পাঞ্জাবের দুই ভাই। আবারও সংবিধানের ১৭তম সংশোধনী সহ এই দুই ভাই চ্যালেঞ্জ করে বসলেন উক্ত সংশোধনীর মাধ্যমে নবম তফসিলের ৫৪ নং ক্রমিকে অন্তর্ভুক্ত পাঞ্জাব সিকিউরিটি অফ ল্যান্ড টেনিউরস অ্যাক্ট 1953-কে। গোলকনাথ ভাইদের দায়েরকৃত এই মামলাটির অফিসিয়াল নাম হল আইসি গোলকনাথ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড অ্যানাদার, সংক্ষেপে যে মামলাটি পরিচিত গোলকনাথ মামলা হিসেবে। পাঞ্জাবের জলন্ধর নামক এলাকায় ৫০০ একর আয়তনের ফার্মল্যান্ডের মালিক ছিলেন হেনরি গোলকনাথ ও উইলিয়াম গোলকনাথ পরিবার। পাঞ্জাব সিকিউরিটি অফ ল্যান্ড টেনিউরস অ্যাক্ট 1953 এর মাধ্যমে এমন বিধান করা হলো যে দুই ভাই কেবল ৩০ একর করে সম্পত্তি রাখতে পারবেন নিজেদের মালিকানায়। বাদবাকি সম্পত্তির মধ্যে কিছু সম্পত্তি চলে যাবে প্রজাদের নিকট, আর অতিরিক্ত হিসেবে অবশিষ্ট সম্পত্তি চলে যাবে সরকারের নিয়ন্ত্রণে। এই আইনটিকে যখন ১৭তম সংশোধনীর মাধ্যমে নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়, তখন গোলকনাথ পরিবার সজ্জন সিংয়ের মতোই চ্যালেঞ্জ করে বসেন ১৭তম সংশোধনীটিকে। তবে যেহেতু সজ্জন সিং মামলায় সুপ্রিম কোর্ট ১৭তম সংশোধনীকে বৈধ ঘোষণা করেছিল, সেহেতু সজ্জন সিং মামলায় প্রদত্ত সিদ্ধান্তটিকে গোলকনাথ মামলায় রিভিউর প্রার্থনা করা হয়। সঙ্গত কারণে গোলকনাথ মামলাটি শুনানির জন্য ইন্ডিয়ার নবম প্রধান বিচারপতি কে সুব্বা রাওয়ের নেতৃত্বে ১১ জন বিচারকের সমন্বয়ে গঠন করা হয় সুপ্রিম কোর্টের একটি বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ। তখনও পর্যন্ত ইন্ডিয়ান জুডিশিয়ারির ইতিহাসে এটিই ছিল বৃহত্তর বেঞ্চ। এবারও ওই একই বিষয়ে উভয় পক্ষের মধ্যে চলে তীব্র বাদানুবাদ। বিচারকরা হয়ে পড়েন দ্বিধা বিভক্ত, যার ফলস্বরূপ ১৯৬৭ সালের ২৭শে ফেব্রুয়ারি ৬:৫ সংখ্যাগরিষ্ঠতায় সুপ্রিম কোর্ট প্রচার করে গোলকনাথ মামলার যুগান্তকারী এক রায়। যুগান্তকারী বা ল্যান্ডমার্ক বলছি এজন্য যে শঙ্করী প্রসাদ মামলা এবং সজ্জন সিং মামলায় মৌলিক অধিকারগুলো সংশোধনের বিষয়ে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত প্রদান করেছিল তা উল্টে দেওয়া হয় এই মামলায়। সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে মৌলিক অধিকারগুলোকে সুরক্ষা প্রদান সংক্রান্ত ১৩ অনুচ্ছেদের ৩ দফায় উল্লেখিত ল বলতে ৩৬৮ অনুচ্ছেদের অধীন সংবিধান সংশোধনীকেও অন্তর্ভুক্ত করে। ফলত ৩৬৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ইন্ডিয়ান পার্লামেন্ট মৌলিক অধিকারগুলো লঙ্ঘনপূর্বক কোনো আইন প্রণয়ন করতে পারবে না, এবং করলে তা বাতিল বলে গণ্য হবে। তবে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে শঙ্করী প্রসাদ মামলা এবং সজ্জন সিং মামলায় প্রদত্ত সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে যে সকল ভূমি হস্তান্তরিত বা স্থানান্তরিত হয়েছে, সেগুলির ক্ষেত্রে এই মামলায় প্রদত্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্ট এই অভিমত ব্যক্ত করে যে ৩৬৮ অনুচ্ছেদকে ব্যবহারের মাধ্যমে ১৯৫০ সাল থেকে পার্লামেন্ট যত আইন প্রণয়ন করেছে, সেই সকল আইনে কোনো না কোনোভাবে মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এরই ফলশ্রুতিতে সুপ্রিম কোর্ট এরূপ আশঙ্কা করে যে যদি সজ্জন সিং মামলার সিদ্ধান্তটি বহাল রাখা হয়, তাহলে এমন সময়ও আসতে পারে যখন সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলো এভাবে সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ বদলে দেয়া হবে, এবং এভাবে হয়তো একসময় ডেমোক্রেটিক ইন্ডিয়া রূপান্তরিত হয়ে যাবে অটোক্রেটিক ইন্ডিয়ায়। এরূপ আশঙ্কা থেকেই মূলত সুপ্রিম কোর্ট ওভার রুলড বা বাতিল করে দেয় সজ্জন সিং মামলার সিদ্ধান্ত। আর এভাবে গোলকনাথ মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে পার্লামেন্ট মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারে না। সুপ্রিয় দর্শক, এভাবে আমরা একে একে আউড়িয়ে ফেললাম ৩টি পৃথক মামলা, যথা শঙ্করী প্রসাদ মামলা, সজ্জন সিং মামলা এবং গোলকনাথ মামলা। এপিসোডের আলোচ্য বিষয় অর্থাৎ কেশবানন্দ মামলার দেখা কিন্তু আমরা পেলাম না এখনো। জি দর্শক, আমরা চলে এসেছি ইতিহাস বিখ্যাত সেই মামলাটির দোরগোড়ায়। চলুন তাহলে প্রবেশ করা যাক মামলাটির রোমাঞ্চকর ইতিহাসে। শুরুতেই স্মরণ করিয়ে দিচ্ছি যে গোলকনাথ মামলাটির রায় প্রচার হয়েছিল ১৯৬৭ সালে। এর ঠিক ৩ বছরের মাথায় ১৯৭০ সালে এসে আবারও চ্যালেঞ্জ করা হয় সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদের অধীন সংশোধনী ক্ষমতাকে। এই চ্যালেঞ্জটি করা হয় ১৩৫/1970 নং সিভিল রিট পিটিশনে।
আর এই রিট পিটিশনটি হচ্ছে ইতিহাস বিখ্যাত সেই যুগান্তকারী মামলা কেশবানন্দ ভারতী শ্রীপদ গালভারু অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কেরালা অ্যান্ড অ্যানাদার, সংক্ষেপে যে মামলাটি পরিচিত কেশবানন্দ ভারতী মামলা হিসেবে। তো কে ছিলেন এই কেশবানন্দ ভারতী? চলুন তাহলে পরিচিত হয়ে আসি কেশবানন্দ ভারতীর সঙ্গে। কেশবানন্দ ভারতী ছিলেন কেরালা রাজ্যের কাসারাগার জেলায় অবস্থিত একটি হিন্দু আশ্রমের শঙ্করাচার্য, যে আশ্রমটি পরিচিত এডনির মঠ হিসেবে, যে মঠটি হচ্ছে হিন্দু দর্শনের অদ্বৈত বেদান্ত নামক শাখার প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্যের 4 শিষ্যের অন্যতম শিষ্য তোটকাচার্যের অনুসারীদের আশ্রম। 1961 থেকে 2020 সাল তথা মৃত্যুর আগ পর্যন্ত কেশবানন্দ ভারতী ছিলেন এই মঠটির শঙ্করাচার্য বা প্রধান হিসেবে। এই মঠের অধীন ছিল অনেক ভূসম্পত্তি, যেগুলো আশ্রমের পক্ষে রক্ষণাবেক্ষণ করতেন কেশবানন্দ ভারতী। তো এই কেশবানন্দ ভারতীর মতো একজন হিন্দু সন্ন্যাসী কিভাবে জড়িয়ে গেলেন যুগান্ত সৃষ্টিকারী এমন মামলায়, সেই গল্পে আসছি এবার। 1967 সালের 27শে ফেব্রুয়ারি গোলকনাথ মামলার রায় প্রচারের ঠিক আগের বছর 1966 সালে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আসীন হন শ্রীমতী ইন্দিরা গান্ধী। শুরুর দিকে ইন্দিরা গান্ধী সরকারের অবস্থা খানিকটা তথৈবচ হলেও ধীরে ধীরে ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত ক্যারিশমায় ঠিকই শক্ত ভিত গড়ে নেন সরকার পরিচালনায়। সোশ্যালিস্ট ভাবাপন্ন ইন্দিরা গান্ধী প্রান্তিক জনসাধারণের কল্যাণার্থে ভূমি ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে আনতে চান ব্যাপক সংস্কার। সেজন্য বেসরকারি ব্যাংকগুলোকে তিনি নিয়ে আসতে চান জাতীয়করণের আওতায়। সেজন্য আবশ্যকীয়ভাবে তাকে করতে হবে সংবিধান সংশোধন, প্রয়োজনে কাটছাট করতে হবে কতক মৌলিক অধিকারও। কিন্তু ইন্দিরা গান্ধীর সামনে আইনি বাধা হয়ে দাঁড়ালো গোলকনাথ মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের সেই রায়, যে রায়ে বলা হলো 368 অনুচ্ছেদে প্রদত্ত সংশোধনী ক্ষমতা বলে পার্লামেন্ট মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না, এবং 368 অনুচ্ছেদের ক্ষমতা বলে যে সংশোধনী আইন পার্লামেন্টে পাশ করা হয় সেটিও 13(2) অনুচ্ছেদে উল্লিখিত লয়ের আওতাধীন। সঙ্গত কারণে ইন্দিরা গান্ধী সরকার তখন গোলকনাথ মামলার এই বাধাটি পাশ কাটানোর উপায় খুঁজতে থাকে জোরে সোরে। কিন্তু উপায় তো সেই একটাই, গোলকনাথ মামলার রায়কে পাশ কাটানোর জন্য সংবিধানে সন্নিবেশিত করতে হবে যুৎসই পাল্টা বিধান। ইন্দিরা গান্ধী সরকার যখন এমন পরিকল্পনা আঁটছিল সন্তর্পণে, এর মধ্যেই 1970 সালের 21শে মার্চ কেশবানন্দ ভারতী সুপ্রিম কোর্টে দায়ের করে বসেন উক্ত রিট পিটিশনটি। সজ্জন সিং মামলা এবং গোলকনাথ মামলার মতো এবারও চ্যালেঞ্জ করা হলো সেই 17তম সংশোধনীকে, যে সংশোধনীর মাধ্যমে সংবিধানের 9ম তফসিলের 39 নং ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1963 নামক কেরালা রাজ্য সরকার কর্তৃক প্রণীত একটি আইনকে। তার সাথে চ্যালেঞ্জ করা হয় এই আইনটি সংশোধনের উদ্দেশ্যে প্রণীত কেরালা ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969। কেশবানন্দ ভারতী এই দুটি আইনসহ 17তম সংশোধনীকে অসাংবিধানিক, আলট্রাভাইরাস ও বাতিল মর্মে ঘোষণার দাবি করেন। রিটটির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 1970 সালের 25শে মার্চ প্রতিপক্ষের প্রতি ইস্যু করে রুল নিশি। প্রতিপক্ষকে কারণ দর্শানোর জন্য যে আদেশ প্রচার করা হয় সেই আদেশকে বলা হয় রুল নিশি। এদিকে রিটটি শুনানির জন্য অপেক্ষমান থাকা অবস্থায় কেরালা রাজ্য সরকার আবারও সংশোধন করে কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্টটিকে। তদুদ্দেশ্যে কেরালা সরকার আনয়ন করে কেরালা ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 নামক আরেকটি সংশোধনী। কেশবানন্দ ভারতীর পক্ষে আবেদনপূর্বক এই অ্যাক্টটিকেও অন্তর্ভুক্ত করা হয় উক্ত রিট পিটিশনে। আমরা আগে উল্লেখ করেছি যে ভূমি ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে ব্যাপক সংস্কার আনয়নের উদ্যোগের অংশ হিসেবে ইন্দিরা গান্ধী সরকার পরিকল্পনা ছিলেন গোলকনাথ মামলার বাধাটিকে পাশ কাটানোর জন্য। আর সেই উদ্যোগের অংশ হিসেবে সরকার ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিলেন ইন্ডিয়ান সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনয়নের। কিন্তু তার আগেই যখন কেশবানন্দ ভারতী গোলকনাথ মামলায় প্রদত্ত সিদ্ধান্ত উদ্ধৃত করত কেরালা রাজ্য সরকার কর্তৃক প্রণীত 3টি আইনকে অসাংবিধানিক, আলট্রাভাইরাস ও বাতিল মর্মে ঘোষণার দাবি করে বসেন, তখন সংবিধানে পাল্টা বিধান সন্নিবেশিত করা ছাড়া আসলে ইন্দিরা গান্ধী সরকারের আর কোনো উপায়ই অবশিষ্ট ছিল না। যার ফলশ্রুতিতে ইন্দিরা গান্ধী সরকার খুব দ্রুততার সাথে বছর খানেকের মধ্যেই আনয়ন করে সংবিধানের 24তম থেকে 29তম সংশোধনী,
যার মধ্যে ২৪তম সংশোধনীটি কার্যকর হয় ১৯৭১ সালের ৫ই নভেম্বর, ২৫তম সংশোধনীটি কার্যকর হয় ১৯৭২ সালের ২০ এপ্রিল, আর ২৯তম সংশোধনীটি কার্যকর হয় ১৯৭২ সালের ৯ জুন। খেয়াল করে দেখুন, মাত্র ৭ মাসের মধ্যেই আনয়ন করা হয় এই ৩টি সংশোধনী সহ মোট ৬টি সংশোধনী, যা ছিল ইন্ডিয়ার সাংবিধানিক বিবর্তনের যুগে বিরল একটি ঘটনা। কেবল ইন্ডিয়ায় কেন, সমগ্র বিশ্বেই এমন সংশোধনী ছিল নজিরবিহীন। যাই হোক, ২৪তম সংশোধনীর মাধ্যমে ১৩ অনুচ্ছেদে থাকা ৩টি দফার পর যোগ করা হলো ৪ দফা নামে নতুন একটি দফা, যেখানে বলা হলো Nothing in this article shall apply to any amendment of this Constitution made under Article 368. অর্থাৎ ৩৬৮ অনুচ্ছেদের অধীন প্রণীত এই সংবিধানের কোনো সংশোধনীর ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে, সংবিধানে এই দফাটি সন্নিবেশিত করার মধ্য দিয়ে পাশ কাটানো হলো গোলকনাথ মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটিকে। সুতরাং গোলকনাথ মামলায় প্রদত্ত রায়টি হয়ে গেল কার্যত অকার্যকর। বিপরীতে স্পষ্ট করে দেয়া হলো ১৩ অনুচ্ছেদের ২ দফায় ল বলতে যা বোঝায় তার মধ্যে ৩৬৮ অনুচ্ছেদের অধীন সংশোধনী অন্তর্ভুক্ত হবে না। বিষয়টিকে আরও পোক্ত করার জন্য ৩৬৮ অনুচ্ছেদেও যোগ করা হলো ৩ দফা নামে নতুন একটি দফা, যেখানে বলা হলো Nothing in Article 13 shall apply to any amendment made under this article. অর্থাৎ ১৩ অনুচ্ছেদের কোনো কিছুই ৩৬৮ অনুচ্ছেদের অধীন প্রণীত কোনো সংশোধনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া ২৫তম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হলো সম্পত্তি অর্জনের অধিকার সংক্রান্ত ৩১ অনুচ্ছেদ সহ আরও কয়েকটি অনুচ্ছেদ। আর ২৯তম সংশোধনীর মাধ্যমে কেরালা ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969 এবং কেরালা ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 দুইটিকে অন্তর্ভুক্ত করা হলো সংবিধানের নবম তফসিলের ৬৫ ও ৬৬ নং ক্রমিকে। উল্লেখ্য যে ২৯তম সংশোধনীর একমাত্র বিষয়বস্তুই ছিল কেরালা রাজ্য সরকার কর্তৃক প্রণীত এই আইন দুইটিকে নবম তফসিলে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আইনি সুরক্ষা দেয়া। কেশবানন্দ ভারতীর পক্ষে তখন সুপ্রিম কোর্টে আবেদন করত ২৪, ২৫ ও ২৯ এই ৩টি সংশোধনীকেও নিয়ে আসা হয় রিট পিটিশনের শিডিউলে। কেশবানন্দ ভারতীর পক্ষে দাবি করা হয় যে উক্ত সংশোধনীগুলির মধ্য দিয়ে ৩টি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, যথা ২৫ অনুচ্ছেদে প্রদত্ত ধর্ম পালনের অধিকার, ২৬ অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা ও প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ন্ত্রণের অধিকার এবং ৩১ অনুচ্ছেদে প্রদত্ত সম্পত্তির অধিকার। এছাড়া উক্ত সংশোধনীগুলির ফলে সংবিধানের ১৪ অনুচ্ছেদে বর্ণিত সম অধিকার এবং ১৯(১)(f) অনুচ্ছেদে বর্ণিত যে কোনো পেশা বা জীবিকা বা ব্যবসা পরিচালনার অধিকার লঙ্ঘনেরও দাবি করা হয় এই রিট পিটিশনে। উল্লেখ্য যে কেশবানন্দ ভারতীর পক্ষে আইনি যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন তখনকার বিখ্যাত আইনজীবী নানি পালখিওয়ালা। কেশবানন্দ ভারতীর রিট পিটিশনটিকে যখন সাংবিধানিক বেঞ্চের নিকট উপস্থাপন করা হয়, তখন উক্ত বেঞ্চ আলোচ্য সংশোধনীগুলোর বৈধতা নিরূপণ করার জন্য রিটটিকে রেফার করেন একটি লার্জার বেঞ্চ তথা বৃহত্তর বেঞ্চের নিকট। ইন্ডিয়ার ১৩তম প্রধান বিচারপতি SM সিকরির নেতৃত্বে সেই সময় সুপ্রিম কোর্টের সকল বিচারক তথা ১৩ জন বিচারপতিকে নিয়ে গঠন করা হয় একটি লার্জার কনস্টিটিউশনাল বেঞ্চ। মাননীয় বিচারকগণ প্রথমেই উপলব্ধি করলেন যে গোলকনাথ মামলায় প্রদত্ত সিদ্ধান্তটি সঠিক হয়েছে কিনা সেটিও সাব্যস্ত করার আবশ্যকতা রয়েছে এই মামলায়। এটা নিরূপণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষেত্রে ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষমতা কতটুকু বিস্তৃত এবং তা সীমাহীন কিনা চূড়ান্তভাবে এটিই হয়ে যায় মামলাটির প্রধান বিচার্য বিষয়। অনিবার্যভাবে এই বিচার্য বিষয়ের উপরই শুরু হয় উভয় পক্ষের আইনি লড়াই। ১৯৭২ সালের ৩১ অক্টোবর শুরু হয় এই যুগান্তকারী মামলাটির কাঙ্ক্ষিত শুনানি। ১৯৭৩ সালের ২৩ মার্চ পর্যন্ত ৬৯ কার্যদিবস ধরে চলে মামলাটির শুনানি। অবশেষে ১৯৭৩ সালের ২৪ এপ্রিল প্রচার করা হয় ৭০৯ পৃষ্ঠার ঐতিহাসিক সেই রায়। তবে উল্লেখযোগ্য বিষয় ছিল এই যে ১৩ জন বিচারক কিন্তু একমত হতে পারেননি তাদের সিদ্ধান্তে, যার ফলে শেষ পর্যন্ত ৭:৬ সংখ্যাগরিষ্ঠতায় প্রচারিত হয় মামলাটির রায়।
ঐতিহাসিক এই রায়ে যেমন একদিকে কেশবানন্দ ভারতীর রিট পিটিশনটি খারিজ করত, বৈধ মর্মে ঘোষণা করা হয় 24, 25 ও 29তম সংশোধনীগুলোকে, অপরদিকে বলে দেয়া হয় সংবিধানের 368 অনুচ্ছেদের মাধ্যমে ইন্ডিয়ান পার্লামেন্ট মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘনপূর্বক আইন প্রণয়ন করার অধিকারী হলেও উক্ত ক্ষমতা বলে কিন্তু পার্লামেন্ট যা ইচ্ছা তাই করতে পারবে না। আরও সুনির্দিষ্ট করে বলে দেয়া হয় পার্লামেন্ট 368 অনুচ্ছেদের ক্ষমতা বলে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধন করতে পারবে না। সুপ্রিম কোর্ট 368 অনুচ্ছেদের অগাধ ক্ষমতা প্রসঙ্গে রায়টির 2245 নং অনুচ্ছেদে উল্লেখ করেছে, The power of amendment of the Constitution conferred by the then Article 368 was wide and unfettered. It reached every part and provision of the Constitution. অর্থাৎ তখনকার 368 অনুচ্ছেদ কর্তৃক প্রদত্ত সংবিধান সংশোধনের ক্ষমতা ছিল প্রশস্ত ও অপ্রতিরোধ্য, যে ক্ষমতাটি সংবিধানের প্রতিটি অংশ ও বিধানে বিস্তৃত হয়েছে। এরপর 368 অনুচ্ছেদের পরিসর আরও বিস্তৃত করত 2246 নং অনুচ্ছেদে বলা হয়, Preamble is a part of the Constitution and is not outside the reach of the amending power under Article 368. অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের একটি অংশ হলেও তা 368 অনুচ্ছেদের অধীন সংশোধনী ক্ষমতার নাগালের বাইরে নয়। রায়ের এই দুইটি অনুচ্ছেদে 368 অনুচ্ছেদের বিস্তৃত পরিধি ব্যাখ্যা করা হলেও 2247 নং অনুচ্ছেদে আবার সেই লাগাম টেনে ধরা হয়েছে ঐতিহাসিক এক সিদ্ধান্ত প্রচারের মধ্য দিয়ে, যেখানে বলা হয়েছে, There are no inherent limitations on the amending power in the sense that the amending body lacks the power to make amendments so as to damage or destroy the essential features or the fundamental principles of the Constitution. অর্থাৎ সংশোধনী ক্ষমতার উপর অন্তর্নিহিত কোনো সীমাবদ্ধতা নেই, তবে সীমাবদ্ধতা কেবল এই জায়গায় যে সংশোধনী পর্ষদের এমনভাবে সংবিধান সংশোধন করার ক্ষমতা নেই যেখানে সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ বা মূলনীতিগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট বলছেন সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্য বা মূলনীতিগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা ব্যতীত অন্যান্য বিষয়ে পার্লামেন্টের সংবিধান সংশোধনের যে ক্ষমতা রয়েছে তার উপর অন্তর্নিহিত কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ সংসদ চাইলে সংবিধানের মৌলিক কাঠামো ছাড়া মৌলিক অধিকারগুলো সহ সংবিধানের সকল বিধানই সংশোধন করতে পারবে। এরূপ পর্যবেক্ষণ যুগে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর দায়েরকৃত রিটটি খারিজ করত 24, 25 ও 29তম সংশোধনীগুলোকে বৈধ বলে ঘোষণা করে দেন। অর্থাৎ রিটে হেরে গেলেন অ্যাডনির মঠের শঙ্করাচার্য কেশবানন্দ ভারতী। কিন্তু মামলায় হেরে গেলেও কেশবানন্দ ভারতী কিভাবে এই মামলা দায়েরের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করে গেলেন সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো মতবাদটি, তা বলছি এবার। খেয়াল করে দেখুন, কেশবানন্দ ভারতী মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে বাতিল হয়ে গেল গোলকনাথ মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়, এবং তার বিপরীতে বহাল হয়ে গেল শঙ্করী প্রসাদ মামলা আর সজ্জন সিং মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় দুইটি। অর্থাৎ জুডিশিয়াল রিভিউর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা। তার মানে হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট চাইলে যে কোনো সময় মৌলিক অধিকার ও প্রস্তাবনা সহ সংশোধন করতে পারবে সংবিধানের যে কোনো বিধান। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই রায়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠিত হয়ে গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর শ্রেষ্ঠত্ব। কিন্তু না প্রিয় দর্শক, বিষয়টা মোটেও এমন নয়, বরং এই রায়ে লাগাম টেনে ধরা হয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টের সার্বভৌম কর্তৃত্বের। কেননা রায়টিতে বলা হলো সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট সংবিধানে উল্লিখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসহ মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারলেও তা ততক্ষণ পর্যন্ত সংশোধন করা যাবে যতক্ষণ পর্যন্ত তা সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোকে প্রভাবিত না করে। আরও বলা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো হিসেবে অভিহিত বিষয়গুলো একেবারেই মৌলিক, যা অসংশোধনীয় ও অপরিবর্তনীয়। এই বিষয়ে সুপ্রিম কোর্ট আরও বলছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধান প্রণয়নের ক্ষমতা আর পার্লামেন্টের সংবিধান সংশোধনের ক্ষমতা এক বিষয়ে নয়, এবং পার্লামেন্ট সংশোধন করতে পারবে কিন্তু সংবিধান রিরাইট বা পুনর্লিখন করতে পারবে না। রায়ে আরও বলা হলো, সংবিধান যখন লেখা হয়েছিল তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
রাষ্ট্র ও সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো নিরূপণ করে দিয়েছে, যেগুলো কোনো অবস্থাতেই সংশোধন করা যাবে না। অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই রায়ের মধ্য দিয়ে একদিকে যেমন সমর্থিত হল সংসদের বিস্তৃত ক্ষমতা, অন্যদিকে এক লৌহ যবনিকা টেনে দেওয়া হল তার মূল কাঠামো রক্ষার্থে। উল্লেখ্য যে এই যুগান্ত সৃষ্টিকারী রায়টির অথরজাত ছিলেন ইন্ডিয়ার 13তম প্রধান বিচারপতি SM সিকরি, যিনি 709 পৃষ্ঠার রায়টির সমাপ্তি টানার আগে ইন্ডিয়ার তৎকালে বিদ্যমান নানাবিধ সমস্যা, জাতির পিতার স্বপ্ন পূরণ এবং সামাজিক উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে পার্লামেন্টের অগাধ ক্ষমতা প্রসঙ্গে 2240 নং অনুচ্ছেদের শেষাংশে শ্লেষাত্মকভাবে উল্লেখ করেন, We are all conscious that this vast country has vast problems, and it is not easy to realize the dream of the father of the nation to wipe every tear from every eye. But if despite the large powers now conceded to the parliament, the social objectives are going to be a dustbin of sentiments, then woe betide those in whom the country has placed such massive faith. অর্থাৎ আমরা সকলে সচেতন যে এই বিশাল দেশে রয়েছে বিশাল সমস্যা এবং জাতির পিতার প্রতিটি চোখ হতে নিঃসৃত প্রতি ফোঁটা জল মুছে ফেলে জাতির পিতার স্বপ্ন উপলব্ধি করা সহজ নয়। তবে এখন সংসদের কাছে যে বৃহৎ ক্ষমতা অর্পণ করা হয়েছে তা সত্ত্বেও যদি সামাজিক উদ্দেশ্যগুলো আবেগের ডাস্টবিনে পরিণত হয়, তাহলে দেশ যাদের উপর এত অগাধ বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আফসোস। যাই হোক, ইতিহাস চর্চায় এমন পরিলক্ষিত হয় যে ইন্ডিয়ার সার্বিক কল্যাণে হোক বা না হোক, অটোক্রেট হওয়ার একটা তীব্র বাসনা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর। সুপ্রিম কোর্ট এভাবে প্রতিবন্ধকতা তৈরি না করলে হয়তো ইন্দিরা গান্ধী অগ্রসর হতেন আরও বড় পরিসরে সংবিধান সংশোধনের পথে, কিন্তু তিনি বাধাগ্রস্ত হলেন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ এই রায়ে। আর ঠিক এজন্যই পার্লামেন্টের সংশোধনী ক্ষমতায় সুপ্রিম কোর্টের এমন ইমপ্লেড রেস্ট্রিকশনকে ভালোভাবে নিতে পারেননি শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার ফলশ্রুতিতে 13তম প্রধান বিচারপতি SM সিকরির মেয়াদ শেষে কেশবানন্দ ভারতী মামলায় সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকা 3 জ্যেষ্ঠ বিচারককে ডিঙ্গিয়ে কনিষ্ঠ বিচারক বিচারপতি অজিত নাথ রায় তথা AN রায়কে 1973 সালের 26 এপ্রিল তিনি নিয়োগ দিয়েছিলেন ইন্ডিয়ার 14তম প্রধান বিচারপতি হিসেবে। সুপারসিডের এমন ঘটনা ইন্ডিয়ান বিচার বিভাগের ইতিহাসে তখন পর্যন্ত ছিল নজিরবিহীন। উল্লেখ্য যে কেশবানন্দ ভারতী মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সংশোধন করা যাবে না মর্মে ঘোষণা করলেও কোন কোন বিষয়গুলো সংবিধানের বেসিক স্ট্রাকচার বলে গণ্য হবে তা নিরূপণ করে দেয়নি। তথাপি বলা হয়, এই রায়ের ফলস্বরূপই ইন্ডিয়ার দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতিতে এখনও পর্যন্ত কেউ হয়ে উঠতে পারেনি একনায়ক বা অটোক্রেট, এবং তারই ফলশ্রুতিতে ইন্ডিয়া এখনও পর্যন্ত সমুন্নত রাখতে পেরেছে তার গণতন্ত্রী বা প্রজাতন্ত্রী চরিত্রটি। এছাড়া বলা হয়, এই মামলায় নিজে হেরে গেলেও ক্ষমতা আগ্রাসী কর্তৃত্ববাদী রাষ্ট্রের হাত থেকে সংবিধানের মৌলিক কাঠামোকে বাঁচিয়ে কেশবানন্দ ভারতী অনিবার্যভাবে জিতিয়ে দিয়ে গেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিকে। আর এভাবেই মামলায় হেরেও ইন্ডিয়ার আইন, বিচার ও গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় স্থানটি দখল করে নিলেন কেরালার অজপাড়াগাঁয়ের এক শঙ্করাচার্য সন্ন্যাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ইতিহাস বিখ্যাত কেশবানন্দ ভারতী মামলা শীর্ষক এপিসোডটির একেবারে শেষ প্রান্তে। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা সবিস্তারে জানতে পেরেছেন মামলাটির আদ্যোপান্ত ইতিহাস। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.